সঞ্চালককে ধন্যবাদ। আছেন আমাদের রাজ্যসভার সাংসদ, আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার বন্ধু প্রকাশ সিং পড়ায়। আছেন আমাদের স্নিগ্ধা শিবেদা শৈব আমাদের সভাধিপতি, আছেন আমাদের সহ সভাধিপতি আছেন আমাদের পরিতোষ বর্মন সাহেব আছেন প্রসেনজিৎ বর্মন সাহেব আছেন, সুভাষ চন্দ্র রায় সাহেব আছেন, আমাদের মনোরঞ্জন দে সাহেব আছেন, আমাদের সুব্রত দে সাহেব আছেন, সঞ্জয় দাস সাহেব আছেন এবং আমার এই পালাকাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, অত্যন্ত ভালো লোক, খুব ভালো করছে, প্রদীপ কুমার মুহুরী সাহেব আছেন এবং সর্বোপরি আমার তৃণমূল কংগ্রেসের পরিবারের ভাই মা বোনেরা সবাই আপনারা এখানে আছেন। আজকে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পাঠিয়েছে। এমনি সময় আমি মিটিং করতে যাই, সারা বাংলায় মোটামুটি ঘুরি, কিন্তু আজকের মিটিংটা হঠাৎ করে 26শে জানুয়ারি রেড রোডে যখন প্যারেড চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি বসেছিলাম। হঠাৎ আমাকে বলল, একবার ফালাকাটায় যাস তো। আমি বললাম কিসের জন্য? বলল, ওইখানে এবার কিন্তু ওই সিটটা আমার চাই। আমার কর্মীদের সাথে গিয়ে একবার মিটিং করে আমরা চাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রকাশের আন্ডারে এই জেলাটা যদি লড়াই করে, তাহলে আমার কাছে খবর আছে যে এবার বিজেপি ধারে কাছে আর ঘেঁষতে পারবে না। এবং সেই মতন আমি অরূপ বিশ্বাস প্রকাশকে ফোন করলো এবং তারপর আমাদের চেয়ারম্যানকে ফোন করা হলো এবং আমি আজকে আপনাদের মাঝখানে এসেছি। দু চারটে কথা আপনাদের সামনে বলতে চাই। নিশ্চিতভাবে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মীয় আবেগ, নরেন্দ্র মোদী সাহেব ধর্মীয় আবেগকে চাগাবার চেষ্টা করছে। নিশ্চিতভাবে আপনাদের বাড়িতে কারোর বাড়িতেও হয়তো, আপনাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে না, কিন্তু সাধারণ মানুষের বাড়িতে ওই চাল টাল দিয়ে, নেমন্তন্ন পত্র দিয়ে রাম মন্দিরে যাওয়ার জন্য হয়তো আমন্ত্রণ করেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যারা ধর্ম মানেন নিশ্চিতভাবে ধর্মীয় আবেগ তাদের আছে। যারা ধর্ম মানেন তারাই অন্য ধর্মকে সম্মান দেন, যারা নিজের ধর্ম মানেন না তারাই অন্য ধর্মকে সম্মান দেন। তাই ধর্মীয় আবেগ থাকবে। ধর্মীয় আবেগ প্রত্যেকটা মানুষ, আমাদের ভারতবর্ষের মানুষের কাছে আছে। আমরা বাংলার মানুষ বিশেষ করে দুর্গা পূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, লক্ষ্মী পূজা করি, এখন কেউ কেউ জগন্নাথ দেবের পূজা করছেন। আবার কিছু মানুষ আছেন যারা নর্থ ইন্ডিয়ার সাথে যুক্ত, যাদের আমরা মারওয়াড়ি বলি বা ওই রাজস্থানী বলি বা মধ্যপ্রদেশের লোক বলি, তাদের সাথে আবার তারা রামেরও পূজা করে। পূজা করাটা কোনো অন্যায় নয়, কিন্তু পূজার মাধ্যম দিয়ে ধর্ম তোমার, ধর্ম আমার, উৎসব সবার, এটাই আমাদের বাংলার সংস্কৃতি। বাংলায় এমন কোন মুসলমান আছে যে দুই করে মেলায় ঘুরে সেখানে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে আনন্দ করেন না? এরকম কোন মুসলমান নেই, খ্রিস্টান নেই, শিখ নেই, সবাই দুর্গাপুজোতে সামিল। কলকাতাতে আমারও একটা ছোট দুর্গাপূজা আছে, অনেক লোক যান সেখানে লাগে। কিন্তু বাংলার সংস্কৃতিতে
ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ইলেকশন, ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ইলেকশন জয় করা, এটা বাংলার সংস্কৃতিতে নেই। এটা একদিন অভিষেক বলছিল যে নিশ্চিতভাবে ধর্ম দিয়ে আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করি, কিন্তু কর্ম দিয়ে আমরা আমাদের ভোটারকে সেবা করি এবং তার জন্য আমরা ভোট চাই। কর্মের জন্য ভোট চাই, ধর্মের জন্য। কিন্তু দুর্ভাগ্য হল যে এখন যিনি শাসক আছেন তিনি কর্মে বিশ্বাস করেন না। দেখান সারা বছর ধরে মন কি বাত প্রচুর কিছু দেখান, কিন্তু কখনোই কর্মে যদি ভোট চাইতো তাহলে চুপচাপ গিয়ে রামের ভক্ত হিসেবে গিয়ে ওখানে করে আসতো আর এখানে বলতো যে আমার এই নাও 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি, আমাকে ভোট দাও। কর্মে যদি বিশ্বাস করতো বলতো হ্যাঁ প্রত্যেক বছর 2 কোটি বেকারের চাকরি দিয়েছি, আমাকে ভোট দাও। আমি মুদ্রাস্ফীতিকে আটকে দিয়েছি, জিনিসের দাম সস্তা করে দিয়েছি, আমাকে ভোট দাও। হ্যাঁ, ভারতবর্ষে এতগুলো নতুন ভাবে ফ্যাক্টরি তৈরি করেছি, এতগুলো উন্নয়ন করেছি, আমাকে ভোট দাও। সেই কথা বলার যোগ্যতা তার নেই। তাই আমরা বলি না মরণকালে হরিনাম, এখন তার হয়েছে রাম নাম। তিনি এখন রাম নাম করছেন। রাম নাম করে করে যদি বৈতরণী পার করা যায়। এই ভদ্রলোক প্রথমবার এসেছিল, যে কথাগুলো বললাম ওই 15 লাখ 2 কোটি এগুলো প্রথমবার বলেছি। দ্বিতীয়বার ফুলবামা, বালাকোট। আরে ভাই, ভারতবর্ষের তোমার আমার সিপাহী হচ্ছে আমার সম্পদ। তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, পাকিস্তান থেকে টেরোরিস্ট আসবে, তোমার কাছে ইন্টেলিজেন্স খবর থাকবে না, তোমার কাছে ওপর দিয়ে ড্রোন সার্ভিস থাকবে না, এতগুলো সিআরপিএফ যাবে আর 500 মিটার দূর থেকে গাড়ি এসে মেরে দিয়ে তাদের উড়িয়ে দিল। তার মধ্যে বাংলার সন্তানও রয়েছে। তাদের প্রাণের বিনিময়ে তুমি ভোটের বৈতরণী পার হলে। এই 19-এ যেবার আপনার এখান থেকে এই অপদার্থটা কি নাম যেন জিতেছে, জন বার্লা, সে জিতেছে। সেখানে সেইটা একবার হল। এবার দেখলো আবার যদি আমি ওই রকম একটা পুলবামা করি, এবার ধরে ফেলে কান মুলে দেবে ভারতবর্ষের মানুষ। তাই নতুন ফন্দি এবার বলল রাম রাম রাম। আমি বলছি রাম নাম সৎ হ্যায়, সেটাও কিন্তু রামের নাম নিয়েই মানুষে যান। সুতরাং ওই পাল্লায় অন্তত বাংলার মানুষ পড়বে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কর্মে বিশ্বাস করেন। তাই এই যে মহিলারা বসে আছেন, এই যে সামনে সব মহিলারা বসে আছেন, এরা কারা? কারা এরা? আপনারা কারা? আপনারা সবাই লক্ষ্মী ঠাকুর, কারণ প্রত্যেকের কাছে লক্ষ্মীর ভান্ডার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যারা অসুস্থ হয়ে যান, দৌড়ে শিলিগুড়িতে নিয়ে যেতে হয়, গভর্নমেন্ট হসপিটালে জায়গা পাওয়া যায় না, প্রাইভেট নার্সিং হোমে দেখতে গেলে বিলটা যা বেরোয় বুক কাঁপে, তখন আমাদের আশ্রয় থাকে একটাই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া স্বাস্থ্য সাথী। তাই তো? যখন আমার মতন গরিব বাবা, 3টে মেয়ে, আমার একটার বিয়ে হয়ে গেছে, 2টো বাকি,
আর ধার কেনাবার জায়গা নেই, কি করে মেয়ের বিয়ে দেবো, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রীতেই আমাদের ভরসা করতে হয়, সম্প্রদান করে দিই আমরা। এইরকম ভাবে 67টা স্কিম, যেটা বাংলার মানুষ আজকে উপকৃত হচ্ছে। একবার সবাই মিলে চোখ বন্ধ করছে। 12 বছর আগে এই জেলাটা কি ছিল, গ্রামের রাস্তাগুলো কি ছিল, ইভেন এই যে হাইওয়ে দিয়ে আমি এলাম, এই হাইওয়েটা কি ছিল, চাঁদের রাস্তার সাথে এই রাস্তার কোনো তফাৎ ছিল না। আর 12 বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার পরে আস্তে আস্তে মানুষের যে প্রত্যেকটা বাড়িতে জল, রাস্তার লাইট, প্রত্যেকটা গ্রামে লাইট পৌঁছে গেছে। একটা সময় আমিও যখন যুবক ছিলাম কলকাতাতে, যেই লোডশেডিং হতো বলতাম জ্যোতিবাবু এসে গেছে। আর আজকে লোডশেডিং কি জিনিস আমার নাতিটা, আমার মেয়েগুলো জানেই না যে লোডশেডিংটা কি জিনিস। আমরা যদি বলি লোডশেডিং, বলে লোডশেডিংটা কোথায় বাবা, কি জিনিসটা কি, এই এখন যারা ইয়াং তারা জানেই না লোডশেডিং। এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে উন্নয়নের একটা জোয়ার বয়ে দিয়েছে। হ্যাঁ, প্রথম 5 বছর আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছিল, তার মধ্যে কন্যাশ্রী হয়েছে। পরের 5 বছর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছিল। আর এই 5 বছরে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটা জানবার পরে মোদী সাহেব ঘাবড়ে গেছেন যে কোভিড এর পরে সারা ভারতবর্ষ জুড়ে যখন ইকোনমি 7% পড়ে গেছে, তখন 6% ইকোনমি জিডিপি বাংলায় উপরে উঠলো কি করে। যখন বেকারত্ব সারা ভারতবর্ষে 40% বেড়ে গেছে, তখন আমাদের 40%-এর বেকারত্ব কমলো কি করে। মমতা ব্যানার্জি ম্যাজিক করেননি, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে এই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার স্কিমগুলোকে কাজে লাগিয়েছেন। তাই আজকে আমাদের মধ্যে এই যে সব টাকা পায়, কেউ 1000, কেউ 500, কত পায় না, 500 পায়, কেউ 1000 পায়। এই টাকাটা কিসের? এই টাকাটা দিয়ে যেই কেউ না কেউ, ধরুন কুমকুম কিনল, কেউ না কেউ অন্য কিছু কিনল, সেই ফ্যাক্টরিটা চলছে। সেই ফ্যাক্টরিটা চলছে বলে ইকোনমিকটা ঘুরছে, তার ওয়ার্কার গুলো মাইনে পাচ্ছে। এইভাবে আস্তে আস্তে, এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম ভাবে 1000টা স্কিম আছে যেটা দিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে। এটা ভিক্ষা নয়। ওরা যেটা বলে না যে ডোল দিচ্ছে, না, ডোল দিচ্ছি না, আমি ইকোনমিকে ডেভেলপ করছি, আমি বাংলার ইকোনমিকে ডেভেলপ করছি। তাই ভারতবর্ষে যখন জিডিপি নিচে নামে, আমার জিডিপি ওপরে আসে। যখন ভারতবর্ষের বেকারত্ব নামে, তখন আমার বেকারত্ব বাড়ে। তার কারণ এটা মুখ্যমন্ত্রীর দীর্ঘমেয়াদী প্ল্যান। আর মোদীজিরও দুঃখ দূর বলছে, आज से 25 साल बाद भारतवर्ष 5 ट्रिलियन का इकोनॉमी बन जाएगा। 65 বছর বয়স, 25 বছর বাদে বয়স হবে কত? হ্যাঁ, 90 বছর বাঁচবো। ট্রিলিয়ন তো দেখে যেতে পারবো না, কিন্তু আজকের কন্যাশ্রী দেখছি, আজকের রূপশ্রী দেখছি, আজকের স্বাস্থ্যসাথী দেখছি। ঠিক যে ট্রিলিয়ন ইকোনমি হবে, কার জন্য হচ্ছে? আদানির জন্য হচ্ছে, আম্বানির জন্য হচ্ছে। সাধারণ মানুষ কোথায়? সাধারণ মানুষের পেটে ভাত কোথায়? মূল্যবৃদ্ধি এমন একটা জায়গায় গেছে যেখান থেকে আজকে নাবিশ্বাস উঠছে প্রত্যেকটা মানুষের। উজালা এখন আঁধেরা হয়ে গেছে।
উজালা এখন আমাদের একটা সময় বলে যেমন লোডশেডিং হতো আমরা বলতাম জ্যোতিবাবু এলেন, এখন উজালাকে দেখে বলি অন্ধেরা আসছে। এই অবস্থায় আজকে পুরো ভারতবর্ষটা জ্বলছে। ঘৃণা 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 ঘৃণাকে ছড়িয়ে দাও। আর আমরা নজরুলের কথায় বলি, হিন্দু নরা মুসলমানের জিজ্ঞাসা কোনজন, মমতা ব্যানার্জি কান্ডারি তুমি বলো, এরা সন্তান আমার মায়ের। আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই একসাথে থাকি, তাই দিদির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ছোট ভাইয়ের নাম ফিরাদ হাকিম। এইটা হচ্ছে বাংলা। এটা বোঝার মতন ক্ষমতা ওদের মাথার মধ্যে নেই। তাই আপনাদের যেটা বলতে এসেছি, এই সোশ্যাল স্কিমগুলোকে প্রকাশকে বলবো যে ভালো করে প্রত্যেকটা লিফলেট তৈরি করুন এবং বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়ে, এখন থেকে ডোর টু ডোর ওরা চাল নিয়ে যাবে, আমরা সোশ্যাল স্কিম নিয়ে যাব। ওরা চাল নিয়ে গিয়ে বলবে বিভাজনের কথা, আর আমরা ঐক্যের কথা বলবো, মানুষের পাশে দাঁড়াবো সোশ্যাল স্কিম। এইটা আমাদের কর্মীদের কাছে আমার করজোড়ে নিবেদন। যদি আপনারা মনে করেন দিদির স্বপ্ন আলিপুরদুয়ার বিজেপির কাছে যেতে পারবেন না, ওকে বলবেন 5 বছর তো ছিলে এমপি, কোন কাজটা করেছো? এমপি ল্যাডের কোন কাজ করেছো? এদের যা হবে, রাজ্য সরকার এই করেছে, রাজ্য সরকার ওই করেছে, এই দুর্নীতি ওই দুর্নীতি। আরে তোমার নীতিটা কোথায়? যে দুর্নীতি করেছে তাদের ঠিক আছে জেলে দিয়েছো, আমার কিছু বলার নেই, কিন্তু তোমার দুর্নীতিটা কত বড় যে আমার আপনার ব্যাংকে টাকা, যে টাকা আমি আর আপনি রেখেছি, আগে ইউনাইটেড ব্যাংক ছিল, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে, সেই টাকা যখন নরেন্দ্র মোদীর ভাই মেহুল চস্কি ভাই, ওর নামটা কি, নীরব মোদী ভাইয়া, এইরা যখন ঝেড়ে ঝেড়ে নিয়ে সব হাওয়া হয়ে গেল, যখন আমাদের টাকা চলে গেল বিদেশে, তাদের আনছো না কেন ইডি সিবিআই? বলছে নেই, উন লোগ নরেন্দ্র মোদী কা ক্লোজ হ্যায় তো লেনে সে আমরা কান মুল দেগা। তাই তাদের কেন হবে না? আর যত দোষ নন্দ ঘোষ, দেখবেন একটা শিয়াল ডাকলে সব শিয়াল হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করে ডাকে। যে ভাষায় বিজেপি কথা বলে সেই ভাষায় দেখি সিপিএম কথা বলে, এক ভাষা। কোথায় বাবা সিপিএম? তোমরা তো আগে বলতে যে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। কোথায়? একবারও তো সিপিএম এর পলিট ব্যুরো বা সিপিএম এর নেতা বললে না যে বাংলার বঞ্চনা হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। রাহুলজি, আপনিও তো কোনোদিন বললেন না যে বাংলার বঞ্চনা অন্যায় হচ্ছে বাংলার ওপরে। এতগুলো গরিব মানুষ খেটে বসে আছে, তাদের তো কোথায়? তাদের পাশে দাঁড়িয়ে একটুখানি তাদের সহানুভূতি। মুখ্যমন্ত্রী লড়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস লড়ে যাচ্ছে। কালকে ধর্ণা শেষ করেই আজকে আমি এখানে এসেছি। আজকে যুব কংগ্রেস বসছে, কালকে ছাত্র পরিষদ বলবে, এরকম আমাদের এখন চলবে। কোথায়? আপনারা তো কেউ বাংলার সাথে আওয়াজ তুলেন না। তৃণমূলের জন্য করতাম না, তৃণমূলকে গাল দিন, কিন্তু যে গরিব মানুষগুলো আজকে খেতে বসে আছে, যে আবাসন যোজনার যে ঘরগুলোকে ভেঙে দিয়ে আজকে অর্ধেকটা তাকে স্যাংশন দিয়েছেন, টাকা দিচ্ছেন না, সে তিরপল দিয়ে কালো প্লাস্টিক ঝুলিয়ে তার মধ্যে রয়েছে, তাদের ব্যাপারে কোথায় আপনাদের সহানুভূতি নেই? তাদের ব্যাপারে তো বলতে এলেন না। পারসেপশন তৈরি করছেন বিজেপিকে সাহায্য করার জন্য, তৃণমূল কংগ্রেসের সবচর না।
তৃণমূল কংগ্রেসের এটা বিশ্বাস রাখতে হবে কর্মীদের, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। গর্বের সাথে বলবেন, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে যে একটা নয়া পয়সা নিজের জন্য নেয়নি, সরকারের কাছ থেকে নেয়নি, এক কাপ চা সরকারি পয়সায় খায়নি। নবান্নে আমরা গিয়ে যদি তার ঘরে চা খাই, সে নিজের থেকেই সেই টাকা দেয়, তার কারণ তার কিছু বই বিক্রি হয়, রয়্যালটি পায়, বছরে এরকম 10-20 লাখ টাকা রয়্যালটি পায়, সেটা দিয়ে তার চলে। আর তাকে বদনাম করার জন্য, তাকে পারসেপশন নষ্ট করার জন্য বিজেপি আর সিপিএম একসাথে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারসেপশন লড়ার জন্য। এইটা তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে চ্যালেঞ্জ। ডাকাত মোদি যে দেশের কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে গেল, কোন প্রতিবাদ নেই, কোন প্রতিবাদ নেই। আর এখানে 2-4 জন নিশ্চিতভাবে অন্যায় করেছে, কোর্ট তার বিচার করবে, কিন্তু তাতে নেত্রীকে ধরে নিয়ে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে, আসলে মমতা ব্যানার্জির সাথে লড়তে পারবেন ওরা জানে। কে কে সরকার দেখেছেন? সরকার বলে একটা পিকচার ছিল, কে কে দেখেছেন? দেখছেন? সরকার পিকচারে একটা ডায়লগ ছিল, সরকার কো নেই সরকার কা সোচ কো মারো। এই সাধুটা বলছিল না সরকারের ব্যাপারে। এখানে মমতা ব্যানার্জিকে শেষ করতে পারে না, মমতা ব্যানার্জির যে ইমেজ সেটাকে নষ্ট করো। তাই এটা একটা বড় চক্রান্ত, চোর 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 চোর। আর আমরা বলি চোর মাচায় শোর। চোর মাচায় শোর মানে জানেন? যে নিজে চোর হয় সে চিৎকার বেশি করে। তাই এই কথা বলতে আপনাদের এসেছি। আপনাদের কাছে আবার বলি, করজোরে অনুরোধ করি, প্রত্যেকটা বুথে কর্মী টার্গেট করে নিন, 10টা 20টা 25টা বাড়ি টার্গেট করে নিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, সেই উন্নয়নের ফিরিস্তি দিন। তার মধ্যে হতে পারে কারোর ফোন নাম্বারের জন্য কোথাও লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে রয়েছে, কারোর ফোন নাম্বারের জন্য বা কোনো একটা ক্রেডিট ভুলের জন্য হয়তো কার্ডটা বেরোয়নি, কারোর কোনো ক্লারিক্যাল মিস্টেকের জন্য কোন রকম অসুবিধা, 2-1টা হতে পারে। সেইগুলাকে কারেক্ট করে প্রকাশের অফিসে একটা ডেস্ক করুন, সেই ডেস্কটা নিয়ে ডিএম এর কাছে এই কারেকশন গুলোকে করে নিয়ে, এসডিও কে ডেকে নিয়ে বা বিডিও কে ডেকে নিয়ে এই কারেকশন গুলো, বা আমাদের মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি এলাকায় এই কারেকশন গুলো এখন থেকে করতে থাকুন। আর মানুষকে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে, আর মোদিজি মুখে মারিতাম জগৎ। বতোলা বলে জানেন তো? বতোলাবাজ মোদিজি হচ্ছে, বতোলাবাজ। মন কি বাত না, বাতে লাগে থাকে। আরে তুই ভারতবর্ষের মন যায়। এখন আবার আডবাণীজিকে খুঁজে পেয়েছি। এতদিন বাদে রাম মন্দিরে ডাকেনি তাকে। রাম মন্দিরের পৌরভাগে আডবাণী ছিল, যে রথ চলছিল তখন আডবাণীর পেছনেও দাঁড়িয়ে থাকতো, হাত পা টিপে দিত হয়। আর তারপরে যখন গুরুকে যখন ওকে অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে দিচ্ছিল, ওকে রেখে দিল আডবাণী। আর যেই পজিশনে এলো পাল্টি করে দিল গুরুকে। আর এখন আবার রাম মন্দির নিয়ে খুব একটা খাচ্ছে না মানুষ, তাই এবার আডবাণীজিকে নিয়ে এসছে বুড়ো বয়সে ভারত রত্ন দেওয়া। এতদিন 14 বছর ধরে রয়েছ, এই 10 বছর ধরে রয়েছ, ভুলে গেলে ইলেকশনের সময় মনে হলো, সেটা ওদের ব্যাপার। আমাদের নীতি ধর্ম নিরপেক্ষতা, আমাদের নীতি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই।
একসাথে থাকতে চাই, বাংলায় আমরা সুন্দরভাবে আছি, ভারতবর্ষকে শেখাতে চাই। তাই এই সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন কিনা বলেন। আপনি তো বললেন না, তার মানে দেবেন না। সব আছেন তো? এই সিটটা আপনারা ইচ্ছে করলেই দিতে পারবেন। পাবলিক ইমেজ এমপির অত্যন্ত খারাপ, 5 বছর কিচ্ছু করে। আমাদের চা বাগানে যেটা প্রকাশ বলল, চা বাগানে আমরা পাট্টা দিয়ে দিয়েছি, শ্রমিকদের জন্য আমরা টাকা পাঠাচ্ছি, সুতরাং চা বাগান এবার আর ওরা পারবে না। আপনাদের জায়গাগুলো ওরা বাবার জমিদারি ভেবেছে, বাপের জমিদারি ভেবেছে আপনাদের জায়গা। নর্থ বেঙ্গল নাকি ওদের, আমরা তো এই ধুপগুড়ি ইলেকশন করে গেলাম, কি মারলো ধরে বিজেপির দলে 100। চটটা কিসের? বলল বাংলায় মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। কাগজে লেখো নাম, সে নাম মুছে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম থেকে যাবে প্রত্যেকের হৃদয়ে মমতা ব্যানার্জি। তাই আপনাদের বলি, আপনারা বিশ্বাস করুন, থাকুন তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন তৃণমূল কংগ্রেসের সম্পদ হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী। হ্যাঁ, আমাদের কাছে টিভি নেই, ওই কি আনন্দ জানো, এই প্রকাশ, ওই যে কি একটা আনন্দ টানন্দ হয়, নিরানন্দ, যেটা দেখলে ডিপ্রেশন আছে, দুঃখ আছে, নিরানন্দ, ওটা আনন্দ না, নিরানন্দ। ওই একটা আছে, আর একটা কি আর পার পার, ওইসব কি সব আছে, এইগুলোকে দেখবেন না, এগুলো হচ্ছে ডিপ্রেশন। ভালো কিছু হচ্ছে না, ভালো কিছুই নেই বাংলায়, খালি খারাপ, সব খারাপ। 10 দিন ধরে রাম মন্দির দেখালেন, আর দীঘায় অত বড় একটা, মানে রাম মন্দির তৈরি হচ্ছে তখন দিয়ে দেখালেন, আর দীঘায় অত বড় একটা আমরা জগন্নাথ মন্দির তৈরি করছি, কোথায় দেখালেন না তো। কিন্তু ওইটা নিয়ে আমরা পিজিকে বন্ধ করব না, ওরা রাম মন্দির উদ্বোধনের দিন এমস কে বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা মানুষের সেবায় বিশ্বাস করি, আমরা কিছু বন্ধ করব না। যারা পুজো দেবেন তারা ওখানে যাবেন, সেটা নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করবেন। কালীঘাটে আমাদের স্কাইওয়াক হচ্ছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে, বিভিন্ন ধর্মীয় স্থান আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমরা পাবলিসিটি করে ভোট চাই না। আবার বলি, কর্ম আমাদের পরিচয়, কর্ম দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস মানুষের মন জয় করব। ধর্ম দিয়ে, ধর্মকে আভার করে নয়, ধর্ম হচ্ছে আমার হৃদয়কে শুদ্ধ করার জায়গা, সেটা পাবলিক ডোমেনে নয়। রামকে আমরা কখনোই পোলিং এজেন্ট করব না, করব না, করব না। রাম ভগবান ছিল, ভগবান থাকবে, ইলেকশনে তাকে কাজে লাগাবো না, জগন্নাথ দেবকে লাগাবো না, আমরা গির্জাকেও লাগাবো না, মসজিদকেও লাগাবো না। তাই আমরা আমাদের কাজ নিয়ে এগিয়ে যাব, আমরা চলি সমুখ পানে, কে আমাদের রুখবে? বিজেপি পেছন থেকে থাকবে, পেছনেই থাকবে, বাংলায় আমরা এগিয়ে যাব। 21-এ সেই এসছিল না মোটাটা, দিদি আপকি বার 200 পার হয়ে গেল, পকার পার। আবার এসছি বীরভূমে, পরের দিন আমি গেছিলাম, এসে বলছে इसके बाद 35। আমি বললাম এবার হয়ে যায়গা পুরা ফিনিশ। তাই আপনাদের ভরসা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন, আমি না, আমি নেতা হয়ে গেছি, আমি আর সম্পদ না, আপনারা সম্পদ। তাই আপনারা নিজেদের নিজেদের জায়গায় বসে ব্লক প্রেসিডেন্টের সাথে যে কোনটা কোন বুথে কার কোনটা টার্গেট এখন থেকে করুন।
কারোর বাবার ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসকে হারাবে। আমরা জিতবো জিতবো জিতবো। আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। অনেক অনেক ধন্যবাদ দাদাকে।